আলো নেই, চারিদিকে কেমন নিকোষ কালো অন্ধকার। আমি চাইলেও তার মুখটা ভুলতে পারছি না। চারিদিকে শুধু তার মুখই আমার সামনে ভেসে উঠছে। আমার বাড়িতে বিয়ের জন্য সবাই উঠে পড়ে লেগেছে, কিন্তু আমি তাদের কেমন করে বোঝাই আমার মনে যে বিশেষ সানাই বাজছে। ধুমধাম করে তোর বিয়েটা দেবে রে আমাদের বড় খোকা। বাবা, আমার বড় খোকা সেই কোলের শিশুতেই রয়ে গেল, নইলে পুজির বিয়েতে এত কিছু করবে বলে এত খরচের জন্য টাকাও কোথায় পাবে বলে সে বুদ্ধি ওর আছে? আছে গো অন্নপূর্ণা আছে। আমার খোকার একটা সহজ সরল মন আছে, তুমি দেখে নিও, ঠিক ধুমধাম করে পুজির বিয়েটা উঠিয়ে দেবে। কি বলিস পুজি? চোখ দুটো ছলছল করছে, চোখে শরীর খারাপ নাকি? না না বাবা, শরীর খারাপ কেন হতে যাবে? আমি তো ঠিকই আছি। সেটা হয়তো শারীরিক ভাবে, কিন্তু আমি কদিন ধরে লক্ষ্য করছি তুই কেমন যেন আনমনা হয়ে আছিস। না না বাবা, আনমনা হয়ে থাকবো কেন? হয়তো ও তোমরা দেখতে ভুল করেছো। বাবা মায়ের চোখে কোনোদিন ফাঁকি দেওয়া যায় না। আমি দেখেছি তুই সন্ধ্যেবেলায় সন্ধ্যে দেবার সময় লুকিয়ে লুকিয়ে কাঁদছিস। বুঝি আমার কাছে কিছু লুকোস নে রে মা, আমার কাছে কিছু লুকোস নে। বল না মা, কে তোকে দুঃখ দিয়েছে? আমি না তোর বাবা? তাহলে দেবো ছোট খোকা না বড় খোকা? বাবা, আর তোমরা আমার কথা কেন বুঝতে পারছো? আমি ওদেরকে কেমন করে বোঝাই আমি যে আমার ভালোবাসার ঋণ শোধ করেছি আমার চোখের জলে। তুমি বলে দাও ঈশ্বর, আমি আমার মা বাবাকে কি জবাব দেবো? কি উত্তর দেবো তুমি বলে দাও। কি হলো রে পুচি, চুপ করে আছিস কেন? জবাব দে। উত্তর দে পুচি। উত্তরটা আমি দিচ্ছি গো বাবা। মা আমি দিচ্ছি। হ্যাঁ, এখান না সেখান না নয় গো মা, এই হলো আনন্দের অশ্রুধারা। হ্যাঁ বাবা, মা তোমরা কিন্তু আমায় ক্ষমা করবে। আমি তোমাদের অজান্তে এই পূজার জন্য না একটা পাত্রের সন্ধান করেছি। হ্যাঁ, পাত্র সে রূপে কার্তিক, গুণে গণেশকেও হার মানায়, কিন্তু সে হলো একটু নাটা। শুনবি রে পূজা, তোর ওই পাত্রের পরিচয়টা শুনবি নাকি? আরে বাবা, তোমরা সবাই তাকে জানো, তার 14 গোষ্ঠীর হিস্ট্রি সবার কাছে জানা আছে। চুপ করে দাঁড়িয়ে থাকিস না, উত্তর দে আমাকে, উত্তর দে। বল জানতে চাস? তোর বড়দা খুব বেশি হয়ে যাচ্ছে, কিন্তু এসব আমার ভালো লাগছে না। বেশি এই যা বলছি, যা। এখন বাড়িতে কাজ আছে, তুই যা বাড়ি যা বলছি, যা। যাবো না, যাও, আমি কোনো কাজ করতে পারবো না। বাবা বলে পূজার কি হয়েছে বলো তো? ও এমনি করে কেন বলো তো বাবা, বলো না। জামাই বাবাজি, তোমরা কেন এত উৎকণ্ঠ থাকছো গো মা? আরে বাবা বলছি অত তস্য না। তোমরা তাকে সবাই ভালো করে জানো। হ্যাঁ, সে আর কেউ নয়, সে হলো আমার পরম বন্ধু আদর্শ। আদর্শ রায়কে জামাই বানাবার দিবা স্বপ্ন দেখিস না রে বন্ধু। ওই তো এলেন। হ্যাঁ, দেখেন আমার মতন আবার আপনার কায়দায় কথা বলতে শিখেছে। কথাটা আমি চিরদিনই সোজা সাপটাই বলি। তুই কি ভেবেছিস তোর বলতে আমার বলে শুনিয়ে তুই সুখে শান্তি থাকবি? মা দেখছো তো, তুমি ভালো করে দেখো, ওই আমার বন্ধু কিন্তু এখনো আমার সাথে ওই মজা করেই চলেছে। আমি কিন্তু সিরিয়াসলি বলছি, আমি কোনোভাবে ওই পূজাকে বিয়ে করতে পারবো না।
এ তুমি কি বলছো আদর্শ? আমার মেয়ে তো কোনো অন্যায় করেনি। আমরা যতদূর জানি তোমরা দুজনকে ভালোবেসে ফেলেছো। সে ভালোবাসতে পারে, তার সাথে বিয়ের কি সম্পর্ক? আদর্শ, তুমি কি আমার মেয়েকে ভালোবাসো না? আমি পূজাকে ভালোবাসি, এ কথা আপনাকে কে বলেছে? আদর্শ, আদর্শ, সবকিছুকে কিন্তু তুই হেসে উড়িয়ে দিস না রে। তোর কি মনে হয়, কি মনে হয় আমাদের কোনো চোখ নেই, আমাদের কোনো অনুভূতি নেই? হ্যাঁ, তোর কাছে আসার সাথে ভালোবাসা, পূজার সাথে ভালোবাসা, কাছে আসা, মেলামেশা সর্বপ্রথম আমি জানি রে। আমি রাজা, এ রাজা তোর কাছে চিরকৃতজ্ঞ থাকবে রে আদর্শ। তুই এমন করে আমার বোনের মনটাকে কষ্ট দিস না। আমার বোন যদি কোন অন্যায় করে থাকে আমি বলবো তাকে তোর কাছে ক্ষমা চাইতে, কিন্তু দয়া করে তুই আমার বোনটাকে ফিরিয়ে দিস না। তুই দেখবি তুই বিয়েতে সুখী হবি, তুই শান্তিতে থাকবি। আমি তোর কাছে হাত জোড় করে অনুরোধ করছি রে, অনুরোধ। তুই আমার পায়ে ধরে কাঁদলেও আমি বিয়েতে রাজি হব না। আদর্শ, কিন্তু কেন আদর্শ? আমার মেয়ে তো তোমার কাছে কোনো অপরাধ করেনি, তবে কেন তুমি এই বিয়েতে রাজি হবে না? তুমি তো ভালো ছেলে আদর্শ, তাহলে আজ তুমি কেন এই বিয়েতে অমত করছো আদর্শ? বলো, চুপ করে দেখো না, বলো কেন? বল না রে আদর্শ, বল। চুপ করে থাকিস না, আজ আমাদের উত্তর চাই, উত্তর। সত্যি কথাটা বলতে পারবো না, আর মিথ্যা কথা বলে এই প্রিয় মানুষগুলোকে আমাকে কাঁদাতে হবে। হে ভগবান, আমি এখন কি উত্তর দিই? আদর্শ, আদর্শ, তুই চুপ করে থাকিস না আদর্শ। আমার দৃঢ় বিশ্বাস আমার বন্ধু আদর্শ কোনোদিন অসৎ কাজ করতে পারে না। তাহলে কিসের জন্য তুই আমার বোনের মনে দুঃখ দিচ্ছিস? বল না রে আদর্শ, বল, উত্তর দে, জবাব দে। সরি বন্ধু, সরি। ভেবেছিলাম তোদের মনে আঘাত দেবো না। আদর্শ, এই নির্মম সত্যিটা শুনলে হয়তো তোরা দুঃখ পাবি। সত্যি? হ্যাঁ, সত্যি। তুই তো জানিস কি অভাব অনটনের মধ্যে দিয়ে আমি বেঁচে আছি। আদর্শ, ওই হোমিওপ্যাথি চিকিৎসা করে যে কটা টাকা পাই সেই কটা টাকা ওই সমাজ সেবায় চলে যায়। আদর্শ, তাছাড়া দেশের বাড়িতে অন্ধ কাকিমা, অসুস্থ কাকাকে আমাকেই দেখতে হয়। আদর্শ, তাই তো আমি অনেক ভেবে দেখলাম এই মুহূর্তে আমার কাছে ভালোবাসার চেয়ে ওই পয়সারই বেশি প্রয়োজন রে। আদর্শ, প্রচুর টাকা। হ্যাঁ, আমার আদর্শ আজ হেরে গেছে রে রাজা, প্রেম পুড়ে হলেছে ছাই। তাই তো নিরুপায় হয়ে ওই খবরের কাগজে বিজ্ঞাপন দেখে ছুটে গেলাম এক অভিজাত প্রহরী পরিবারে। আদর্শ, তাদেরই এক প্রতিবন্ধী মেয়েকে আজই আমি রেজিস্ট্রি ম্যারেজ করে নিজেকে বানালাম ঘর জামাই রে আদর্শ। আদর্শ, শোন রে আদর্শ, শোন। মাগো, তুমি শুনলে আমার বন্ধু আদর্শ কেমন সাজিয়ে গুছিয়ে তার উত্তরটা দিয়ে চলে গেল। বাবা, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি আজ কি সব শুনো কি আজ তুমি বোমা হয়ে গেলে গো বাবা? বলো না গো বাবা, বলো না, তুমি কি বোমা হয়ে গেলে গো বাবা? বলো না। আমি বোমা হয়ে গেলাম রে বড় খোকা বাবা, কারণ আদর্শর মতো চিকিৎসক এসেছে বিরল। বাবা, আমার মেয়ে কাঁদে কারো, তবু আদর্শ যেন ভালো থাকে। বাবা, আগর তুমি আদর্শকে ভালো রেখো। দেখো বাবা গো, বাবা, বাবা তো ঠিক কথাই বলেছে রে খোকা। আমরা যে নিষ্ঠুর নিয়তির হাতের খেলার পুতুল, তার সুতোরে টানে আমরা শুধু নাচব এক একটা খেলার পুতুল। ওরে কি লিখেছে
কখনকার মরণ বিধি ওরে কি লিখেছে কখনকার মরণ চলে যেতে হবে সকল ছেড়ে আসিবেরি সময় বিধি ওরে কি লিখেছে কখনকার মরণ মা বিধি ওরে কি কখনকার মরণ ঈশ্বর, তুমি যত পারো, তুমি যত কষ্ট, যত দুঃখ, তুমি আমায় দাও ঈশ্বর, আমায়। কিন্তু তার বিনিময়ে তুমি শুধু আমার আপন জনের মুখে শুধু তুমি হাসি ফোটাও গো ঈশ্বর। তুমি শুধু আমার আপন জনের মুখে হাসি ফোটাও ঈশ্বর। দুঃখ পেয়ে কি লাভ হবে না? দুঃখ পেয়ে তো পেট ভরবে না, তাই তো আমি তো ওই শাক ভাত খেয়েও সুখে থাকি। সেই জন্যই তো ওই সুখ নামের পাখিটা ধরতে গেলে নিজেকে যে ওই মনের দুঃখের খাঁচায় বন্দি থাকতে হয় রে ওসমান। দাদা, তোমার সাথে আমার জরুরি বল বল না রে, বল কি এমন জরুরি কথা আছে বল ওসমান, চুপ করে থাকিস না, বল। তোমার নামে একটা গুজব ওই আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে। গুজব আমার নামে? কি কি গুজব? বল বল বল, কি গুজব বল না, বল না রে ওসমান। বলছি দেখি লোখাই, তুই কিসের আবার কারখানা কেউ তোমার নামে কিছু গুজব রকাচ্ছে আর সন্দেহ করছে গুরু? সন্দেহ আমার নামে? এ তুই কি বলছিস রে লোখাই? তোমার গোপন বোঝাপড়া হয়েছে। গোপন বোঝাপড়া? কিসের কিসের বোঝাপড়া? কিসের আবার? আমরা তো রুটি রুজির জন্য সারাদিন লড়াই করে যাচ্ছি, আর তুমি তো দুদিন পরেই এই কি বলছিস, কি বলছিস তুই লোখাই? ওই মালিক নাকি কোম্পানিটা কোম্পানি আমার নামে? এসব আষাঢ়ে গল্প তোরা বিশ্বাস করিস? সে সব কিছুর প্রমাণ আজ তো তুমিই দেবে গুরু। প্রমাণ? তুই প্রমাণ চাইছিস? আমার কাছে সততার প্রমাণ চাইছিস? বেশ বল বল, আমাকে কি প্রমাণ করতে হবে বল। সামান্য একটা প্রমাণ। প্রমাণ? তোমার ব্যাংকের পাসবুকটা একটু জামাই দেবে গুরু। ব্যাংকের পাসবুক? হ্যাঁ দাদা, ও ধরো না তুমি কত টাকা কামিয়েছো, আমি বলছি এই ব্যাংকের পাসবইটা বুকের উপর ছুঁড়ে মারো। বেশ দেখো কত লাখ লাখ টাকা জমা আছে। বেশ বেশ ওসমান, বেশ, তুই যখন বলছিস তাহলে ওদের অন্ধবিশ্বাসের সন্দেহযোগ্য জবাব আমি আজ এক্ষুনি দেব। আমার পকেটে পাসবুকটা সঙ্গে করে নিয়ে এসেছি, আজই আপ টু ডেট করে এনেছি। আর নিজের কাজের তাগিদে আমি নিজেও দেখতে পাইনি যে আমার এই পাসবুকে কত লক্ষ লক্ষ টাকা আছে। নে রে লোখাই, নে, ভালো করে দেখে নে আমার এই ব্যাংকের পাসবুকে কত টাকা আছে। বাহ, চমৎকার! আজ থেকে তোমাকে গুরুর বদলে ওই রাজা বাবু নামে ডাকা উচিত। লোখাই কি বলছিস তুই? তোমার ব্যাংকে জমানো অঙ্ক টাকা হলো 5,50,535 টাকা। না না না, এ হতে পারে না, এ হতে পারে না, হতে পারে না, হতে পারে না, কিছুতেই না। কই দেখি কি? না 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 না, আমি কি দেখছি, আমি কি দেখছি? না না, কোনোদিনও হতে পারে না, কোনোদিনও না, কোনোদিনও না। যে শ্রমিকদের জন্য এই রাজা মিত্র নিজের জীবন দিতে রাজি আছে, সেই শ্রমিকদের সঙ্গে রাজা মিত্র স্বার্থপর করবে, সে চুরি করবে। না 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 না,
ওসমান, তুই কেন চুপ করে দাঁড়িয়ে আছিস রে? কেন চুপ করে দাঁড়িয়ে আছিস? তোর কি মনে হয় এই রাজা মিত্র ওই শ্রমিকদের জন্য যে নিজের জীবন দিতে পারে, সে কি কোনোদিনও বিশ্বাসঘাতকতা করতে পারে? অসম্ভব। এই সূর্য পূর্ব থেকে পশ্চিমে উঠতে পারে, তুমি যে কোনো ভুল কাজ করতে পারো তা হতে পারে না দাদা। ওসমান, কি বলছিস তুই? এর পেছনে নিশ্চয়ই কোনো এক ষড়যন্ত্র লুকিয়ে আছে। ষড়যন্ত্র? হ্যাঁ, এক ভয়ানক ষড়যন্ত্র। ঠিক ঠিক বলেছিস রে ওসমান, আমারও মনে হয় এক ষড়যন্ত্র। কিন্তু কে সে ষড়যন্ত্রকারী যে আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলা করবে? না না, আমাকে যে ওই শয়তানকে খুঁজে বের করতেই হবে। আমি যদি সেই শয়তানকে খুঁজে বের করতে না পারি, তাহলে সমাজ, সংসার আর ওই শ্রমিকদের কাছে আমি যে আসামি সাজবো, আর আমার জীবন থাকতে তা আমি কোনোদিনও হতে দেবো না রে ওসমান, কোনোদিনও না। আমার চোখের জলের প্রত্যেকটা বিন্দুকে আমি করে তুলবো আমি বিষাক্ত বুলেট, আর সেই বিষাক্ত বুলেটের ট্রিগার টানবে এই রাজা মিত্র। না না রে ওসমান, না, আমি মানি না কোনো আইন। আমি ভীম ভাসমান আইন, আমি সাইক্লোন, আমি ঘুটছটে, আমি মহাপ্রলয়, আমি রণক্ষেত্র, আমি মহাবিদ্রোহী রণক্রান্ত। আমি সেদিন হব শান্ত যেদিন উৎপীড়িতের কন্ধন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারের খড়গ কৃপান ভীম রণভূমিতে রণিবে না। আমি মহাবিদ্রোহী রণক্রান্ত, আমি সেদিন হব শান্ত, আমি সেদিন হব শান্ত, আমি সেদিন হব শান্ত। সম্ভব, তোমারই লীলাই সবই সম্ভব প্রভু। তাই তো জন্ম জন্মান্তর ধরে তোমারই লীলাই সবই সম্ভব। তাই তো আমি জানোয়ার রূপে জন্মাবো, শুধু টাইটেলটা ভুল করে দিও ঠাকুর। ওং সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বদ্য সাধিকে শরণ্যে তন্মুখে গৌরী নারায়ণী নমস্তুতে। হ্যালো, বল। ধ্যানে বসেছি, না শুনছি, বলে যা। হ্যাঁ, সমস্ত মাল পৌঁছে গেছে। লাইনটা ধরে তা শরণ্যে তন্মুখে গৌরী নারায়ণী নমস্তুতে। মামা গো, মামা, মামা সর্বনাশ হয়ে গেছে, মামা, মামা সর্বনাশ হয়ে গেছে, মামা, মামা সর্বনাশ হয়ে গেছে, মামা। কি হয়েছে রে? মানে তো কিন্তু অথবা যদি বলে কি লাভ, সবই তো আমারই সৃষ্টি রে। বাবা, তুমি কি আবার ওই সাধক টাধক হয়ে গেলে নাকি? হ্যাঁ, তুই বালক ব্রহ্মচারীর নাম শুনেছিস? তা কিন্তু আমি নই। তুই বামা খেপা সিরিয়াল দেখিস? তার নামের ভূমিকাতে আমি রে। আমি রোজ গীতা বাইবেল পড়ে একটু আধটু ওই অন্তর্যামীও হয়ে গেছে। মামা, মামা তুমি কি আমাকে ওই দুঃসংবাদটা বলতেই দেবে না? আরে ওই সংবাদটা এখন ওই ঠোঙা হয়ে না মুদির দোকানে পৌঁছে গেছে। আশ্চর্য, আশ্চর্য স্যার। আমি আপনাকে ব্যাপারটা বলতে আসার আগে আপনি পুরো ব্যাপারটা জেনে গেছেন স্যার। কি করে জানবো না? রামচন্দ্র জন্মাবার বহুত আগে রামায়ণ লেখা হয়ে গেছিল। যাকে দেবু ভাই, এ ব্যাপারে কি তোমার কাউকে সন্দেহ হয়? না না, এক অবিশ্বাস্য ঘটনা স্যার। গতকাল রাত্রে সব কিছু ঠিকঠাক দেখে শুনে সব কিছু লক করে আমি বাড়ি ফিরেছিলাম স্যার। অথচ আজ সকালে উঠে দেখি সমস্ত কম্পিউটার ভ্যানিশ। তাহলে চুরির সাথে সাথে ম্যাজিকটাও শিখেছে। ম্যাজিক? কিন্তু আমি যে জ্যোতিষ শাস্ত্র নিয়ে চর্চা করি, আমি ভবিষ্যৎবাণী বলতে পারি। এইসব তোমারই সাজানো ঘটনা। না 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 না
না সাজানো ঘটনা, এটা তুমি কি বলছো মামা? হ্যাঁ ঠিকই বলছি, অন্য কেউ চুরি করলে তালা ভাঙতো, জানলা দরজা রুমে কিছু না কিছু চিহ্ন পড়ে থাকতো। তাই এ কাজ তোমার তোমার না স্যার না, আমার মনে হয় স্যার আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি বিশ্বাস করুন স্যার, আপনি বিশ্বাস করুন, আমি এই চুরির বিন্দু বিসর্গ কিচ্ছু জানি না স্যার। আপনি সত্যি বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না স্যার, আমি সত্যি কিচ্ছু জানি না। হ্যাঁ তুমি বিশ্বাস করো, আমি আমার বন্ধু দেবু, আমার যতটা জানা সে কিন্তু এই ধরনের কাজ করতে পারে না। হ্যাঁ পারে কি পারে না আমি বলবো, কম্পিউটার অপারেটর হিসাবে এই চুরির দায়িত্ব কিন্তু দেবু। না 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 তাই একটা চোরকে আমি কিছু মতে প্রশ্রয় দেবো না। স্যার স্যার আমি সত্যি চুরি করি না স্যার, আপনি বিশ্বাস করুন স্যার, আমি সত্যি চুরি করি না বন্ধু। তুই বাবাকে বল বন্ধু, আমি সত্যি চুরি করিনি বন্ধু। তুই তো জানিস বন্ধু, বল আমি কি চুরি করতে পারি বন্ধু, তুই বল। না না মামা, আমি বলছি, আমি দেবুকে জানি, ওকে নিশ্চয়ই কেউ এটা বদনাম করার চেষ্টা করছে। তর্কের খাতিরে আমি তাই মেনে নিলাম, কিন্তু তাহলে দেবু থানায় ডায়েরি করুক, নির্দিষ্ট নামের বিরুদ্ধে প্রতিবাদ জানান। হ্যাঁ স্যার, হ্যাঁ ওই ডায়েরিটা আমি অবশ্যই করব, কিন্তু কার নামের বিরুদ্ধে স্যার সেটাই তো আমি খুঁজে পাচ্ছি না। একটু ভালো করে ভেবে দেখো, কার নাম নিলে তুমি বাঁচবে এবং বাকি জীবনটায় এনজয় করবে। শুধুমাত্র একটাই না ভাগ্নে, মামা তুইও ভেবে দেখ, শুধু একটাই না। পেয়ে গেছি মামা, ওসমান কি দোষী সাব্যস্ত করে দিয়ে একচলে মুন্ডু ঘুরিয়ে দেবো। ওসমান তাহলে শোনো, ওই লোখায় কি করে হয়? সে তো এই চুরি কেসের রায় সাক্ষী হতে চলেছে। সাক্ষী সাক্ষী এসো এসো, লোখায় এদেরকে বলে দাও আমাদের কম্পিউটার কে চুরি করেছে। সে কে? আবার ওই ইউনিয়ন লিডার মিস্টার রাজা মিত্র। না না না, অসম্ভব। আমার দাদা এই কাজ করতে পারে না স্যার, অসম্ভব। আমার দাদা কাজ করতে পারে না। দেখছি ওই ভাতৃভক্ত একদম বড় হয়ে গেল গিয়ে। তাহলে ওই দাদার পাদুকা জোড়া মাথায় নিয়ে না ওই রাজত্ব চালাও, আর আমি ওই জটায়ু হয়ে তোমাকে লোকাল থানায় চালান করে দিই। আমাকে আপনি পুলিশে দেবেন না স্যার, আপনি বিশ্বাস করুন স্যার, আপনি বিশ্বাস করুন, আমি সত্যি চুরি করিনি স্যার। ঠিক আছে, আমি যাচ্ছি স্যার, আমি যাচ্ছি আমার দাদার নামে নালিশ জানাতে। আমি যাচ্ছি স্যার। আরে লোখায় যখন রাজ সাক্ষী, তখন তো প্রমাণ হয়ে যাবে ওই শ্রমিক নেতা রাজা মিত্র আসলে একটা চোর, একটা চোর, একটা সমাজ বিরোধী স্যার, একটা সমাজ বিরোধী। এমন হা করে কি দেখছিস রে ভাগ্নে? ভাবছি মামা, তুমি তো কূটনীতিতে মহাভারতের শকুনিকেও একেবারে হার মানিয়ে দিলে। মামা ভাগ্নে, তুমি আমাকে আশীর্বাদ করো, তোমার অবর্তমানে আমি যেন তোমার থেকেও বড় ভিলেন হতে পারি। আরে কলমে আমি তোকে এই আশীর্বাদ করলাম রে। হ্যাঁ মামা, আমিও তোমারই ভাগ্নে অনুজ চৌধুরী। আগুন নিয়ে খেলা করি। এই লোকায় তুই কি নিবি বল? আমার বিবেক বেচার দাম 20,000 টাকা। এই নে, এটা ঠিক আছে।
আমার কঠিন অসুখের সময় যে ছেলেটি নাওয়া খাওয়া ঘুম ছেড়ে হাসপাতাল আর ঘর করছিল, সেই গরিবের ভগবান রাজাদার সাথে আমি আজ বেইমানি করলাম স্যার, কিছু মাত্র সামান্য কিছু পয়সার জন্য। কিন্তু কিন্তু আমি আজ বনে গেলাম স্যার, হৃদয়হীন জল্লাদ, হৃদয়হীন জল্লাদ। বাচ্চা গাছেরও খাবে আর তলেরও কুড়াবে। জল্লাদের হাতে বিবেকের জপমালা। ওগো ঠাকুর, কিছুই জানি নে, সাধন ভাজনে বুঝিনে, শুধু ভক্তি ভরে লোকের ক্ষতি করে যা। তবে সব তো তুমি জানো তোর জামি কত পাপ কাজ করেছি আমি। বড় লোক হওয়ার নেশায় শ্বশুরটাকে মেরেছি, তারপর স্ত্রীটাকে মেরে ভাইয়ের ঘরে দোষ চাপিয়েছি। এবার খরচা করে ওই রাজাকে আমি চোর সাজিয়ে সমাজের চোখে আমি ভুজঙ্গ নারায়ণ সান্যাল হরিণকে দিয়ে চাটাই শেষ রাত, আজ এই সন্ন্যাস বিলায় আমার শেষ রাত। তুমি দেখে নিয়ে দলাল বাবা যতই চিৎকার করুক, যতই হুমকি দিক, তবু আমি চিৎকার করে একটাই কথা বলবো যে আমি রাজাকে ভালোবেসেছি, ভালোবাসি আর ভালোবাসবো। তো তোমাকে বাঁচতে হবে গো দিদিমণি, এই দুধটুকু তুমি খেয়ে নাও। খাবো না, কিচ্ছু খাবো না এই সন্ন্যাস বিলায়, আমি আর কিচ্ছু খাবো না, খাবো না, খাবো না, কিচ্ছু খাবো। কেন খাবে না গো দিদিমণি? তুমি যদি না খেয়ে থাকো তাহলে তোমার তো শরীর খারাপ হবে, তুমি তো মারা যাবে। আচ্ছা 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 বলতে পারো আমি কি দোষ করেছি, কি অন্যায় করেছি? আমি কেন আমার প্রতি এরকম অবিচার করা হচ্ছে? আরে আমি কি জেলখানার কয়েদি যে জোর করে আমাকে শিকল দিয়ে আটকে রাখা হয়েছে ঘরে তালা বন্ধ করে? কেন, কিসের জন্য বলছো দিদিমণি? কাঁদছো কেন? কি হয়েছে তোমার? সে কথা আমি কাকে বলবো, কি করে বুঝাবো আমার মনের কষ্ট, আমার মনে কত দুঃখ, কত ব্যথা। কাজ করো গো মেয়ে, তোমার দুঃখের চিঠিখানা লিখে আমার হাতে দাও, রানার ওই এক চিঠি পৌঁছে দিয়ে আসি তার কাছে। রানা চলেছে, ঝুমঝুম ঘন্টা বাজছে রাত্রে, তাড়াতাড়ি দাও। কি হলো শুনতে পাচ্ছ না? ছোট বাবু বলে ওই মোড়ার উপর খাড়ার ঘা দিও না গো। বলে দিদিমণির মনের অবস্থা খুব একটা ভালো নেই গো। কি করে ভালো থাকবে? এই স্বাধীন দেশে মেয়েরা আজও পরাধীন। সেই কোন সুদূর অতীত থেকে কন্যা বধূ মাতা রূপে কানতে কানতে তাদের নারীর জীবনটাকে 3 ভাগে জলে পরিণত করেছে গো। একদম ঠিক কথা। এই পুরুষ শাসিত সমাজে আজও স্বামী সন্তান সবার কাছে মেয়েরা শাসিত। এই পুরুষের পৃথিবীটা ভাবে মেয়েরা তাদের পায়ের নিচের কৃতদাসী। সেই জন্য তো মেয়ে বেচার টাকায় বাপ কিনে মদের বোতল আর স্ত্রীকে ঢাল করে স্বামী হতে চাই বড় লোক। আর ওই স্বার্থপর ছেলেদের জন্য বাবা মায়ের আশ্রয় ওই বৃদ্ধাশ্রম। কি মজা! সেই ভণ্ড পুরুষের পাষণ্ড সমাজ তৈরি করেছে এক লোভনীয় লাড্ডু।
লাড্ডু নে নে খেয়ে নে নে খেয়ে নে, এক কামড় দিলে সমস্ত বিষ ওর মধ্যে সুদায় উঠবে। নে না 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 না, ওই লাড্ডু। কি ব্যাপার দলকা, লাড্ডুটাকে তুমি ওভাবে হাতের থেকে কেড়ে নিয়ে মাটিতে ফেলে দিলে কেন? তুমি জানতে ছিল না গো দিদি? কেন জানতে চাইবো না? একটু আগে তো তুমি আমাকে দুধ খাওয়ানোর জন্য অনেক করছিলে, আর এখন লাড্ডুটা খাওয়াতে গেলে তুমি ফেলে দিলে লাড্ডুটা কেন? কিসের জন্য বলো, কিসের জন্য? আমি সেসব কথা বলতে পারবো না। তুমি তুমি একদিন নিজেই সবকিছু খুঁজে বের করতে পারবে। দয়াল কাকা, এমন কিছু গোপন কথা লুকিয়ে আছে তা আমি বলতে পারবো না গো দিদিমণি, আমি বলতে পারবো না। তাই এক নির্বাচন কারণে আজ আমি সব কিছু জেনে শুনেও অন্ধ কালা বোমা সেজে বসে আছি। আমি বোধের হয়ে গেছি, আমি বোধের হয়ে গেছি, আমি বোধের। দয়াল কাকা, কি আনন্দ, প্রতিবাদ বাবা, তাই সব কিছু থেকে আসে প্রতিবন্ধী। হাততালি হাততালি। একটা কথা জিজ্ঞাসা করবো, দয়াল কাকা কিসের ইঙ্গিত দিয়ে গেল? কেন দয়াল কাকা কি বলতে চেয়েছিল? আসলে সেই রাত্রে এই সন্ন্যাসবিলায় কি ঘটেছিল? বলো, মনে পড়েছে? মনে পড়েছে? কি ঘটেছিল, কি ঘটেছিল বলো, স্পিক আউট। পাগল বেগে হাওয়া বইছিল, গুড্ডুম গুড্ডুম শব্দে বাজ পড়ছিল। হঠাৎ রাজপ্রাসাদের আলো নেমে গেল। তারপর আমি স্পষ্ট দেখতে পেলাম সিঁড়ি ভাঙতে ভাঙতে নেমে আসছে একটা কালো পোশাকে ঢাকা নিশুতি লোকের হায়না, হাতে তার। ওই দেখো না, ওই দেখো কি তার হাতে কি? না 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 না, বাঁচাও বাঁচাও, কে আছে দেখো গো, ওই দেখো নিশুতির দেখায় না, বাঁচাও, কে এসেছে বাঁচাও। কে আপনি? কে? নরকের প্রাসাদ পাহারা দেওয়া এক নরকের হেডমাস্টার। ওই পাগল মানুষের শেষ কথাগুলো তুমি শুনতে চাও না? না না না, শুনতে চাই না, শুনতে চাই না, আমি কিচ্ছু শুনতে চাই না। চলে যাও, চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। আমাকে যে বলতেই হবে, সেই অভিশপ্ত রাতের ঘটনা ওই জ্বলন্ত হেরিকেন হাতে ওই আদিম হিংস্র মানবটাই ঘটিয়েছিল এক নরকীয় হত্যালীরা। সেই রাজপ্রাসাদে সেদিন এক জ্বলে পুড়ে ছাইখার হয়ে যায় তার পূজারিণী দেবীর প্রতিমা। মানুষের দগ্ধ হওয়ার আর্তনাদ কি তুমি কখনো শুনেছ? পারছি না, পারছি না, পারছি না, তোমার ওই কথাগুলো আমি আর শুনতে পারছি না। আতঙ্ক এমন এক বস্তু যা যা কোনোদিন কাউকে ছাড়ে না। অঙ্ক মিলাবার মুখ্য বস্তুটা আমার কাছে আছে না শালা। এই শালার ফেসবুকটা করে দেখে নে রে। আরে আমি ওই হরিদাস পাল, হ্যালোজিন হাতে আমি হরিদাস পাল, ওই হরিহর আত্মা যে তোর ওই টক মিষ্টি ঝাল। মানে তুই এক পিস না, কঠিন মা। আমি তো আসার আওয়াজ শুনে ভয় পেয়ে গেছিলাম। কি ব্যাপার? ওই কালো পোশাকে হাতে হেরিকেন নিয়ে কি ব্যাপার? এর মধ্যে এমন কিছু সিরিয়াস নেই। ব্যাপার কি হয়েছে না, ওই আমি একটু তো রাত কানা, তাই আমার এই হ্যালোজিন শুধু আমাকে নয় বিদ্যুৎ বিভাগের অনেক বাতিকে আবার আলো দেয়। আর এই কালো পোশাকটা ওই ওই রাস্তার কুকুরগুলোর হাত থেকে
বাঁচার জন্য রে। দেখি রে, কালো পোশাকের সঙ্গে রাস্তার কুকুরের কি সম্পর্ক? আছে আছে রে বন্ধু, আছে। আমাদের এই পশ্চিমবঙ্গের কুকুরগুলো বেশি শিক্ষিত নয় তো, তাই ভদ্রলোক দেখলে কামড়ায়। আর যখন এই কালো পোশাক পরা আমার মতো এই শয়তানগুলোকে দেখে না, তখন ওই ইঁদুরের গর্তে সুসুর করে ঢুকে যায় বন্ধু। বন্ধু জানিস তো, এই কদিন ধরে না আমার কোমরে অজস্র পেন, কি যে করি। ডোন্ট ওয়ারি আঙ্কেল, এই পেন কিলারের ট্যাবলেটটা আমি সঙ্গে করে এনেছি। ইউজ অ্যান্ড থ্রো পেন। এই 3 টাকা দামের কলমে কিন্তু লাখ লাখ কোটি কোটি টাকার হিসাব করা যায়। যাই তো নাকি? আরে সেই জন্যই তোমরা ওই কাকা ভাইপো মিলে আমার সাথে গোটপ গেম খেলতে এসেছো। কোনো মাঠে ময়দানে হয় না, ঘরে বসে কাগজ কলমে একেবারে কাটাকুটি খেলা। তার মানে সে কি? সামান্য মানেটুকু আপনি বুঝতে পারছেন না? দূর মশাই, আপনি তো দেখছি খলনায়কের নামে একেবারে কলঙ্ক। জানি ভগবানকে ঘুষ টুস দিয়ে এই ভিলেন কোম্পানিতে নাম লেখাতে এসেছেন। সই করুন এই দলিলে। আরে দলিল কি টাইগার হিল, যাতে সিংহ জয়ের আনন্দে নিজের নামটাই সই করব। তা ওই দলিলে কি লেখা আছে? কোনোটাই আপনি দিতে পারেননি, তাই আপনার বেড়ে ওঠা সুদে আসলে দেনা শোধ করছেন ওই স্যান্ডেল কোম্পানিটা এই জনির নামে লিখে দিয়ে। জনি, এত বড় সর্বনাশ তুমি আমার করো না। লোকের সর্বনাশ করি দেয় তার পিছনেই কাঁঠাল ভেঙে খেয়েছে, এবার বকেরা ঠাটা আপনি নিজের হাত গলায় লাগা। নিন সই করুন, নইলে এর একটা দানা খরচা করবো। সোজা গিয়ে ওই দেরাদুন রাইসের ভাত খেয়ে আসবে। আমাকে বেরো না, আমি সই করে দিচ্ছি। দলিলটা আমার হাতে দাও। আর দলিলের প্রত্যেকটা পাতা না আমি ঠিক এমনি করে কুচি কুচি করে আচ্ছা, এর পরিণাম কি হবে? ছিঁড়ে ছিঁড়ে মাটির উপরে ফেলে দিলাম। এর পরিণামটা তুমি কিছু বুঝতে পারছো না নাকি তোমার ঘটে সেই বুদ্ধিটুকু নেই? তোমার বুদ্ধিটা হয়তো গাধার চেয়ে একটুখানি ভোতা। আমাদের মতো মেয়ে মানুষের মাথায় না সরস্বতীর আসন এমনিতেই পাতা আছে। তাই এই পুরুষ শাসিত সমাজে আমরা ঘরে ঘরে লক্ষ্মীকে বরণ করে তুলি। কি কিছু বুঝলেন জনি বাবু? আমি তো তোর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। কি চাইছিস তুই? আমি চাই আমার বাবার ভুলের প্রায়শ্চিত্ত করতে। পাপ চেয়ে তার বাপকেও ছাড়ে না ড্যান। একেবারে ঠিক বলেছিস মা। তার মানে তুই তোর ওই ভালোবাসাকে বিসর্জন দিয়ে তুই তোর ওই বাবার সম্পত্তিটাকে বাঁচাতে চাইছিস, তাই তো? ঠিক তাই, একদম ঠিক তাই। আমি অনেক কিছু ভেবেচিন্তে দেখলাম যে ওই গরিবের ছেলে রাজাকে বিয়ে করাচ্ছে না, এই কোটিপতি জনিকেই বিয়ে করা আমার সবচেয়ে ভালো হবে। কি বলছো তুমি? শুনে যে আমার একেবারে আনন্দে নাচতে ইচ্ছে করছে। আই এম হ্যাপি, রিয়েলি হ্যাপি। এবার তোমরা সবাই সুখী তো? সুখী তো? এবার নিশ্চয়ই তোমরা সবাই বিশ্বাস করবে আমাকে, তাই না? যুগে যুগে মেয়েদেরই দিতে হয় আত্মবলিদান। এই মেয়েদের আবার একটু ওই ঢং টং পছন্দ হয় না। তাই আশামা, তুই এক কাজ কর, আমাদেরকে একটা ছোট্ট প্রমাণ দিয়ে দে।
যে প্রমাণে আমরা তোকে বিশ্বাসযোগ্য ভাবে মনে করব, আর যে প্রমাণের ভিত্তিতে আমরা তোমাকে পুরোপুরি ভরসা করতে পারি। তাই হবে, সেই প্রমাণও আমি তোমার দেবো। হ্যাঁ, তোমরা এক কাজ করো, তোমরা টাইম ডেট সব কিছু ফিক্সড করো, আর আমি এই মেসেজটা রাজাকে পাঠিয়ে দিই। মেসেজ আমি রেডি করে ফেলেছি, এবার তোমরা দেখে নিতে পারো নিজেদের বিশ্বাস করার জন্য যে আমি রাজাকে কি মেসেজ করেছি। কি আমি রাজাকে মেসেজ করেছি, শোনো রাজা, তুমি আমাকে ভুলে যাও। ভালো করে আমি ভেবে দেখলাম তোমার মতো গরিবকে আমার ভালোবাসা সম্ভব নয়, কারণ কুড়ে ঘরের সাথে রাজপ্রাসাদের কোনোদিনও ভালো হয় ভাষা। তাই তো তোমাকে ছেড়ে আমি কোটিপতি জনকেই বিয়ে করতে চললাম। তুমি আমায় ভুলে যেও রাজা, ভুলে যেও, বিকজ আই হেট ইউ রাজা, আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। দূর থেকে দেখেছি পূর্ণিমার রাত আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি, চিরদিন আধারে মুছে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে, চিরদিন আধারে মুছে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। দূর থেকে দেখেছি পূর্ণিমার রাত আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটে, দূর থেকে দেখেছি পূর্ণিমার রাত আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটে। কেন আশা, কেন কেন কি আমার দোষ তুমি বলতে পারো? তোমার ছোট্ট একটা মেসেজ যে রাজা তুমি সুখী থেকো, সুখ। কোথায় 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 তুমি? মানুষের ভালোবাসা এতখানি বেঈমান হতে পারে? বেঈমান শব্দটা সাজে না। কে সাজে আর কে বা সাজাই রে বোন? তাই তো মানুষের জীবনের সবচেয়ে ভাগ্যটাই তো হলো সবচেয়ে বড় মির্জাফর, যে শুধু একুল গড়ে আর অকুল ভাঙে রে বোন। কাব্য করে কি লাভ দাদা, কাব্য করে কি লাভ? এটা সংসার, তোমার কবিতা পাঠের আসর নয়। পূজা, তাই তো আমার বান্ধবী তোমার সঙ্গে বাসর না বেঁধে বাস্তবে কাজটা ভালোই করেছে। পূজা, ঠিক ব্যাঠিকে ঠিকানাটা মানুষের মনের মধ্যে লেখা থাকে, তাই তো কেউ কল্পনায় খুঁজে সুখ, আর কেউ বাস্তবে করে দুঃখকে চিরসাথী। সাথী সাথী নির্বাচনের কায়দা তো তুমি খুব ভালো করে পূজা, জানো। তাহলে কেমন চলছে তোমার ঘর জামাইয়ের চাকরি? পূজা, কাব্য করছি,
বলি বলি ব্যঙ্গ করছিস? ওরে বোন, অনেক অভিমান তো আমার ওই বুকের মধ্যে জমা আছে রে। কিন্তু কোনোদিনও কাউকে উপহাসের পাত্র ভেবে আমি কি কাউকে কোনোদিনও ব্যঙ্গ রঙ্গ করতে দেখেছিস? একটা কথা মনে রাখিস পূজা, কাউকে কোনোদিনও রঙ্গ করে কোনোদিনও মনে শোক মেলে না রে পূজা, কোনোদিনও শোক মেলে না। ওই রঙ্গ ব্যঙ্গটাই তো আমার জীবনের একমাত্র বন্ধু। তাই তো আমি যাকে ঠকিয়েছি সে কি আমাকে পুজো করবে? হ্যাঁ, সেই জন্যই তো ছোটদার কথা মতো ওই ভুজঙ্গ বাবুর ভাগ্নের সঙ্গে আমার বিয়ের কথা চলছে। কি বলি তুই? সব কিছু জেনে শুনে ওই অনলের মতন একটা ছেলেকে তুই নিজের জীবনের সাথে বেছে নিয়েছিস। বাজে কথা বলো না বড়দা। ভুজঙ্গ বাবুর ভাগ্নে আর যাই করুক, তোমার মতো চুরি বিদ্যা করে তার বড় লোক হতে চাইনি। কি বললি? কি বললি? আমি চোর? তুইও আজ সবার মতন তোর এই বড়দাকে চোর ভাবলি রে? হ্যাঁ, বললাম, কারণ তার প্রমাণ আছে। তোমার ব্যাংকের বইটাই তার প্রমাণ, আর ছোটদার মুখের কথা হলো তার সাক্ষী। তুমিই চুরি করেছো বড়দা, তুমি চুরি করেছো। এত বড় কথাটা নিজের বড়দার মুখের ওপর তুমি ছুড়ে দিতে পারলে? বেশ করেছি। যে মানুষটাকে আমরা এতদিন সৎ ভেবে এসেছি, সেই তোমার মহান বন্ধু আমাদের বিশ্বাসের কি দামটা দিল শুনে। শুনলি রে আদর্শ, শুনলি? আজ আমার আজ স্নেহের ভালোবাসার কথা গেল তুই শুনলি? ও যে আজ তার এই বড়দাকে ওই অবিশ্বাসের দাড়িপাল্লাই ছাপিয়ে ওজন করছে রে ভালোবাসার সন্দেহের ওজন। ওরে পূজা, তুইও যদি পারিস তোর ওই ঘৃণার থুতুটা আমাদের মুখের মধ্যে চিটিয়ে দে রে পূজা। আরে যদি পারিস তোর পায়ের চপ্পলগুলো ছুঁড়ে মেরে একটা চোর, একটা স্বার্থপর দাদাকে এই বাড়ি থেকে তোর বের করে দে রে, বের করে দে। তাহলে আমি জানবো তোর এই বড়দার বিশ্বাসের দাম শুধু তোমরা চোখের জল। তারপর জানিস রে পূজা, তারপর আমি আমার এই চোখের জল মুছে আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করে বয়ে যাব রে পূজা। তুই সুখে থাকিস, তুই ভালো থাকিস, সুখে থাকিস রে পূজা। তুমি কি সুখ পেলে রাজা পূজা? তুমি এই পূজার ভালোবাসাকে দুপারে মারিয়ে ঘর জামাই সেজে তুমি খুব সুখে আছো, তাই না? কি বললে পূজা? হ্যাঁ, আমার বিয়েতে ওই প্রতিবন্ধী বউকে নিয়ে সব পরিবারের সকাল সকাল এই বাড়িতে এসে প্রীতি ভোজটুকু খেয়েছে। কি কোনের মুখ থেকে তার নিজের বিয়ের নিমন্ত্রণ পেয়ে খুশি তো? খুশি মানে এত খুশি হয়েছে যে আমার এই দু চোখের আনন্দ ধারাকে আমি আর ধরে রাখতে পারলাম না। দাঁড়াও, ওই আনন্দ উপভোগের দেনাটা কবে শোধ করছো? মানে কিসের ধার? কার কাছে?
আমার কাছে বিশ্বাসঘাতকতার যে দেনা তুমি করেছো তার শোধটা তো তোমাকেই করতে হবে, তাই না? কি বললে পূজা তুমি? আমি তোমাকে ছাড়বো না। তোমার সঙ্গে এতদিন আমি সঙ্গ দিয়েছি, তোমার সঙ্গে আমি এতদিন সময় কাটিয়েছি, তার কি কোনো মূল্য নেই? আর তুমি ঠিক করবে সেই দরটা কতটুকু। আমার ভালোবাসার মূল্য আমি কিন্তু নিয়েই ছাড়বো। এবার তুমিই বলো, আমার ভালোবাসার মূল্যটা, আমাকে ঠকানোর মূল্যটা তুমি কবে দেবে? ওই প্রীতিভোজের আসরে হ্যাঁ আদর্শ নেই বলেই তো আমার স্বার্থটা আমি বুঝে নিয়েছি। তবে তোমার কাছে আমি কোনোদিনও ঋণী থাকবো না পূজা। তাই ওই দিন ওই উপহারের সাথে সিল করে খামে আমার দেনা শোধের সমস্ত হিসেবটা তোমার লেখা থাকবে পূজা। তুমি একটু কষ্ট করে মিলিয়ে দেখে নেবে সুদে আসলে টাকার অঙ্কে তোমার পাওনাটা আমি ঠিকঠাক মেটাতে পেরেছি কিনা পূজা, মেটাতে পেরেছি কিনা। দেনা পাওনার আসল হিসাব তোমরা কি করে বুঝবে? আরে তোমার জন্যই তো, তোমাদের মতো পুরুষের জন্যই তো আমাদেরকে জেনে শুনে বিষ পান করতে হয়, জেনে শুনে বিষ পান করতে হয়। অমৃত ধরা উচিত পূজা। বাবা, কেউ কি ভেবেছিল আমাদের বড় খোকা এই বংশের মুখ মোড়াবে? বাবা বিরাট ব্যাপার, বাবা বিরাট ব্যাপার। আরে এত শোক আমি কোথায় রাখবো? কুড়ে ঘরের মেয়ে, আমি রাজপ্রাসাদের রানী হতে চলেছি। এই যে আমার বহু পুণ্যের ফল। তাই তো সেই খুশিতে আমি এখন কি করব আমি নিজেই বুঝতে পারছি না। সারার গলুক ঠগায় ভাবনা মাঝে মধ্যে নিজেরাই নিজেকে চিনতে পারি না। সে জানতো এই বাড়ির বড় ছেলে চুরির চায়ে বংশের মান মর্যাদা সব ঘুরিয়ে দেবে। আর সেই জন্যই বুঝি তুমি এমন দামি ধুতি পাঞ্জাবি পরেছো, মুখে দামি সিগারেটের সুখের ধোঁয়া ছাড়ছো। চোরের মায়ের বড় গোলা অন্নপূর্ণা, আমি জানো অন্নপূর্ণা, ওই ডাকাতের বাবা আমি শাস্তি পারবো না। এই অন্নপূর্ণা শিবের মতন দেবতা স্বামী চেয়েছিল, কিন্তু সে যে আত্মসুখের আশায় দানবের পুজো করবে তা আমি কখনো ভাবতে পারিনি গো, কখনো ভাবতে পারিনি। নিজের ছেলের স্বামীর অন্ত ভালোবাসায় তুমি যে স্বামীর সুখে জ্বলে পড়ে মরবে। তুমি কেন বুঝতে পারছো না? তুমি কেন বুঝতে পারছো না যে ছোট খোকা আর ছোট বৌমার কুমন্ত্রণায় তোমার মনে অসুখ ধরেছে? অসুখ। সে ডাক্তারটাকে চিকিৎসা করি দে ওই চুরি করার টাকাতে। এসো বৌমা এসো, যদি পারো দেবুকে বলে তোমার ওই মা ঠাকুর শাশুড়ি মা ঠাকুরনকে পাগলা গারুদের পাঠাবার ব্যবস্থা করে দাও। কি বললে তুমি? আমি পাগল? সেটা হলে তো বাঁচতাম, আপনি ট্রিটমেন্টে তুমি ভালো হতে, কিন্তু তোমার চোখে যে আমার প্রতিমাদা আছে তা খোলা ডাক্তারে পুরো পশ্চিমবঙ্গ খুঁজলেও পাওয়া যাবে না। তোরা তিনজন মিলে যতই ব্যঙ্গের হাসি হাসিস না কেন, আমি আমার বড় খোকাকে রেখে আমি কোথাও যাব না। আমার বড় খোকার সুখে দুঃখে আমার এই মমতার আঁচলখানি সারা জীবন পেতে রাখবো। পূজার বিয়ে হয়ে গেলে আমরা একটা নতুন ফ্ল্যাট করে চলে যাব। নতুন ফ্ল্যাটে মানে? হ্যাঁ, নতুন ফ্ল্যাট। আর সেই নতুন ফ্ল্যাটে বাবাকে নিয়ে গিয়ে আসলে আমরা এই সংসারটাকে ভাগ করব, ভাগ। না রে দেবু, না না, দয়া করে এই সংসারটাকে তোরা ভাগ করে দিস না রে। একান্নবতী সংসারটা ভাগ হয়ে গেলে আমরা যে কেউ আর সুখে থাকতে পারবো না রে, কেউ না। মনিকা, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, ওই দেবুকে তুমি বুঝিয়ে বলো এই সংসার যেন ভাগ না করে দেয়। তার জন্য আমি বিনা দোষে জেল খাটতে রাজি আছি।
ওগো ও বাবা, তুমি কেন চুপ করে দাঁড়িয়ে আছো? তুমি তো এ বাড়ির গার্জেন, তুমি তো অন্তত বলো না, অন্তত তুমি বলো বুঝানো সংসারটা ভাগ করে দেয়। ও মা, তুমি তুমি অন্তত এদেরকে বলো এই সংসারটা ভাগ না করার জন্য আমাকে বলো তোমরা, আমাকে কি করতে হবে তোমরা তোমরা বলো বলো আমাকে বলো তোমরা আমাকে কি করতে হবে? বাবা কি বলছো গো তুমি? তোমাদের রাস্তা তো পরিষ্কার, যাও না, যাও নতুন প্লটে গিয়ে সুখের স্বর্গ রচনা করো। আমি এই অভাবের সংসারে আমার বড় খোকাকে নিয়ে একাই থাকবো এই দুঃখের কুড়ে ঘরে। তুমি কি বলছো মা? ওরে খোকা, সন্তানের চরিত্র আলো না কালো, কাঞ্চন না কাজ, মায়ের চেয়ে ভালো আর কেউ জানে না রে, কেউ জানে না। তাই আমি বলছি, এই অভাবের সংসারে প্রয়োজন হলে চোখের জলে ভাত সেদ্ধ করে খাবো, তবু তোকে দুঃখের সাগরে ভাসিয়ে আমি সুখের স্বর্গে যেতে চাই না বাবা, আমি সুখের স্বর্গে যেতে চাই না, আমি সুখের স্বর্গে যেতে চাই। মা তো এক প্রকারের সংসারটা ভাগ করে দিয়ে গেছে, তাই আমিও দাদা তোমার কাছে স্পষ্ট জানিয়ে দিতে চাই, তোমার মতো একটা চোরের সঙ্গে আমি আর কোনো মতে এক ঘরে সংসার করতে পারবো না। হ্যাঁ, কারণ সব কিছু জেনে বুঝে আমি যদি তোমার সঙ্গে থাকি তাহলে গঙ্গার জলে ডুবে স্নান করলেও তার প্রায়শ্চিত্ত আমি কোনোদিনও করতে পারবো না, কোনোদিনও না। কি বললে? কি বললে? শুনুন শুনুন, পূজার বিয়ের অনুষ্ঠান আসনে কোনো নাক গলাবেন না, আর কন্যা বিয়ে করার সময় একটু দূরে দূরে থাকবেন। হ্যাঁ, আর আসামি মূর্খর মুখ দর্শন করলে যে জীবনে মহা অভিশাপ পরিবেশে অভিশাপ। ও বাবা, তোমার এই বড় ছেলের জন্য তুমি আর কি অভিশাপ তুলে রেখেছো বলো না গো বাবা, বলো না কি অভিশাপ তুমি তুলে রেখেছো? কি আর বলবো রে খোকা, বিশ্বাসটা হলো শিকড়ের মতো, সেটাই যে নষ্ট হয়ে গেলে গাছটা তো আর বাঁচে না রে বাবা। বল না, আমি ছুটে যে সবচেয়ে বড় বেশি ভালোবেসেছিলেন খোকা, তুই যে আমার আগামী জীবনের ভবিষ্যৎ, তুই যে আমার মুখাগ্নি করার একমাত্র অধিকারী রে খোকা। বাবা, আমি তোকে অস্থি মর্চা দিয়ে মানুষ করেছিলাম বাবা গো, আজ সেই খোকা তুই সেটা চুরি করলি রে খোকা। বাবা বল রে খোকা, বল সে বাবা তুকে মানুষ কারো কথা তুই চিন্তা চুরি করলি রে খোকা। কি বলছো তুমি? না বাবা, আমি কারো কাছে হাত পাতিনি, তুই বড় লোক হবার নেশায় টাকার লোভে তুই চরিত্রটা বিক্রি করে দিলি। বাবা গো, তুমি বিশ্বাস করো আমি চুরি করি, টাকার লোভে আমার মেরুদণ্ডটা বিক্রি করিনি। আমি সারা জীবন অনেক ছাত্র পড়িয়েছি, শিক্ষকের কর্তব্য হলো ছাত্রদের আশীর্বাদ করা, বাবা অভিশাপ দেওয়া নয় রে। তাই তো
আমার জীবনে কেন এমন অভিশাপ নেমে এলো? আমি তো কোনো অন্যায় করি না, না না না, আমি বিশ্বাস করি না। তবে কি আমি অমৃত ভেবে গরল পান করেছিলাম? না না খোকা, খোকা বাবা, একবার বল না তোমায় আমি চুরি করিনি। বাবা গো, আমি চুরি করি না। আমি চুরি করি না। বাবা গো, বাবা, এই হাতে আমি কলম ধরেছি, এই হাতে আমি কত বই ধরেছি বাবা, এই হাতে আজকে আমি তোকে চড় পারলাম রে খোকা। তোর বড্ড লেগেছে না রে খোকা? বাবা গো, তোর বড্ড লেগেছে না রে খোকা? বাবা, যদি পরে তোরে হতভাগ্য বাবাকে ক্ষমা করে দিস বাবা, তোরে হতভাগ্য বাবাকে ক্ষমা করে দিস। বাবা, ভালো থাকিস রে খোকা, বাবা গো, ভালো থাকিস রে বাবা, ভালো থাকিস। বাবা গো, ঠিকই বলেছ গো বাবা, তুমি ঠিকই বলেছ। ভালোবাসার প্রতিদানে ঘৃণাই তো আমার একমাত্র পাওনা গো বাবা। কারণ আমি যে আজ চোর, আমি একটা চোর, আমি একটা অপৃশ্য। আজ আমার মুখ দেখলে যে তোমাদের মঙ্গল হবে, কারণ আমি হলাম তোমাদের কাছে একটা ঘৃণ্য জীব। বড় খোকা, তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে আমি কেমন করে বাঁচবো তুই বলতে পারিস বাবা? বেঁচে থেকেই বা কি লাভ হলো গো মা? সারাটা জীবন যাদেরকে নিজের আপন করলাম তারা কলঙ্ক ছাড়া আর কি দিল গো মা, তুমি বলতে পারো? দূর বোকা ছেলে, কালো মেঘ কি সূর্যকে বেশিক্ষণ ঢেকে রাখতে পারে? তুই যে আমার মাটির মতো খাঁটি ছেলে, তোকেই প্রমাণ করতে হবে। এই বাতাসে ফুল ফোটায়, আবার সেই প্রয়োজনে হতে পারে বিধ্বংসী ঝড় তুফান। কি করে গো মা, কি করে বলো না? দুর্গম পথে যে মানুষ রাস্তা খুঁজে নেয়, সময় ঠিক একদিন তোকে তোর গন্তব্যে পৌঁছে দেবে। ভয় কি বাবা, সবাই মুখ ফিরিয়ে নিলে আমি তো তোর পাশে আছি। মায়ের এই আঁচলকে ভরসা কর। আমি বলছি তোর ভালোবাসা জিতবে, জিততে যে তোকে হবেই বাবা, জিততে যে তোকে হবেই। তুমি ঠিক কথাই বলেছ গো মা, তুমি ঠিক কথাই বলেছ। আমি যে নিজের হাতে আমি আমার এই চোখের জল মুছে নিলাম মা, তারপর তোমার এই আঁচল ছুঁয়ে আমি শপথ করে বলছি মা গো, আমি নিজেকে নিষ্পাপ প্রমাণ করবই করব। সত্য যদি হয় চন্দ্র সূর্য আকাশের দেবতারা, হৃদয় হয় যদি আমার পবিত্র, তাহলে একদিন ওই অপরাধীর হাতে পড়বে আইনের হাত করা, ওই জেলের ঘানি টানবে শয়তান ভুজঙ্গ নারায়ণ সান্যাল। তুমি আমায় শুধু আশীর্বাদ করো মা, প্রাণ ভরে আশীর্বাদ। মায়ের আশি মাতায় সুখের স্বর্গ গড়ব, মায়ের চোখে জলে
রেখে তোমার পূজা করব মায়ের আশি মাথায় সুখের স্বর্গ জন্মে জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিয়সি জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিয়সি জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিয়সি